মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, MSALD, ঠিক আছে। আর কি কজ ছিল? ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, তাই তো, হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস বি। আর কিছু জেনেটিক কজেস আছে, ঠিক আছে, উইলসন, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, প্রাইমারি biliary cirrhosis, ঠিক আছে। সো উই হ্যাভ ডিসকাসড ইন ডিটেলস অ্যাবাউট cirrhosis of liver, এটা দাও না পয়েন্টারটা, cirrhosis of liver, its clinical manifestation, complications, management of complications, ঠিক আছে। cirrhosis তো লং কোশ্চেন আসে, liver cirrhosis লং কোশ্চেন, ডেফিনিশন, প্যাথোফিজিওলজি, ম্যানেজমেন্ট, ওই একদম 1 নাম্বারটা অ্যালকোহলিক লিভার ডিজিজ, ঠিক আছে। তো সিরোসিসটা পড়িস, সিরোসিস তোর থিওরিটিক্যাল কোশ্চেনও আসে আর প্র্যাকটিক্যালে তোদের লং কেস থাকে। একটা ক্রনিক লিভার ডিজিজ উইথ অ্যাসাইটিস পেশেন্ট এলে তোদের লং কেস দেওয়া হবে, তো সেই মতো পড়িস। টুডেজ টপিক অফ ডিসকাশন ইজ অ্যালকোহলিক লিভার ডিজিজ, ঠিক আছে। সো there must be another term called non-alcoholic liver disease, right? যেটা বললাম, non-alcoholic fatty liver disease or metabolic dysfunction associated steatotic liver disease, ঠিক আছে, MSALD। সো অ্যালকোহলিক লিভার ডিজিজ কখন বলবো, থ্রেশহোল্ডটা কত, মানে কোনো একটা পেশেন্টের আমি অ্যালকোহলিক লিভার ডিজিজ বলবো নাকি নন অ্যালকোহলিক লিভার ডিজিজ বলবো, কতটা অ্যামাউন্ট অফ অ্যালকোহল কনজামশন হলে সেটাকে আমরা অ্যালকোহলিক লিভার ডিজিজের মধ্যে ফেলতে পারবো। সো দিস ইজ দ্য স্পেকট্রাম অফ ডিজিজ। প্রথমে কি হয়, ফ্যাটি লিভার, যেটা তোরা বললি, যেটা আমরা ওই ফ্যাটি লিভার ডিজিজ বলি, বা নন অ্যালকোহলিক যদি হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, সেটাতে কি হয়, সিম্পলি অ্যাকুমুলেশন অফ ফ্যাট অর ট্রাইগ্লিসারাইড ইন দ্য হেপাটোসাইট, ঠিক আছে, সেটাকে আমরা বলছি কি ফ্যাটি লিভার, সিম্পলি ফ্যাটি লিভার। এখানে কোনো হেপাটোসাইট ইনজুরি থাকছে না, তাই তো। নেক্সট পরের স্টেপে কি হচ্ছে, অ্যালকোহলিক হেপাটাইটিস, আইটিস মিনস ইনফ্লামেশন, তো এখানে কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, একটা ইনজুরি হচ্ছে, হেপাটোসাইট নেক্রোসিস হচ্ছে, আরও কিছু ফিচার্স, প্যাথোলজিক্যাল ফিচার্স থাকে, সেগুলো পরে বলছি। অ্যান্ড লাস্টলি কি হচ্ছে, সেখানে ইনফ্লামেশন ইনজুরি হলে ফাইনাল আউটকাম কি হয়, সেখানে একটা ফাইব্রোসিস হবে। ইয়েস, সিরোসিস। সিরোসিসটা কেন হবে, ফাইব্রোসিস, আগের দিন বলেছি সিরোসিসের ক্লাসে কিভাবে ফাইব্রোসিসটা ডেভেলপ করে, প্যাথোফিজিওলজি অফ ফাইব্রোসিস, স্টিলেট সেল অ্যাক্টিভেশন হয়, সেখানে মায়োফাইব্রোব্লাস্ট সেল অ্যাক্টিভেশন হলে সেখানে কোলাজেন ডিপোজিশন হবে ইন দ্য স্পেস অফ ডিসি, তাই তো। সাইনোসয়েডাল স্পেসে কোলাজেন ডিপোজিশন হলে কি হবে, পোর্টাল হাইপারটেনশন হবে, সেখান থেকে একটা ফাইব্রোসিস হয়ে রিজেনারেটিং নোডিউল ফর্মেশন হবে, মানে কমপ্লিট একটা ডিস্টরশন অফ হেপাটিক আর্কিটেকচার, মানে হেপাটোসাইট বলে কিছু থাকবে না, সেখানে ছোট ছোট নোডিউল ফর্মেশন হবে এবং ফাইব্রোসিস হবে, দ্যাট ইজ সিরোসিস। অ্যাকর্ডিং টু সাইজ অফ নোডিউল উই ক্যান ক্লাসিফাই ইট মাইক্রোনোডিউলার, ম্যাক্রোনোডিউলার, এগুলো আগের দিন বলা হয়েছে, ঠিক আছে। তো এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ, যেখানে প্রথমে কি হয়, প্রথমে ফ্যাটি লিভার দিয়ে শুরু হয়, তারপর সেখানে কোনো ইনজুরি হলে ইনফ্লামেশন হবে, হেপাটিক নেক্রোসিস হবে, সেটাকে আমরা বলবো হেপাটাইটিস, দ্যাট ইজ অ্যালকোহলিক হেপাটাইটিস। অ্যান্ড লাস্টলি কি হবে, সেখানে ফাইব্রোসিস ডেভেলপ করলে সেটাকে আমরা সিরোসিস বলবো, ঠিক আছে। এই তিনটে স্পেকট্রাম বোঝা গেল। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম, থ্রেশহোল্ড কত, এই কতটা অ্যামাউন্ট অফ কনজামশন, অ্যামাউন্ট কতটা হলে অ্যালকোহল কনজামশনের সেটাকে আমরা অ্যালকোহলিক লিভার ডিজিজ বলবো। তো দেখা গেছে যে তোর লেস দ্যান 14 ইউনিট পার উইক ইন ওমেন, ইন কেস অফ ওমেন, অ্যান্ড লেস দ্যান 21 ইউনিটস পার উইক ইন কেস অফ মেল। ইউনিটসটা কীভাবে ডিসাইড করা হয়, 1 ইউনিট মিনস 8 গ্রাম, 8 গ্রাম অফ ইথানল, ওকে, 8 গ্রাম মানে 1 ইউনিট। এবার সেই হিসাবে তোকে পেশেন্ট তো এসে তোকে হিস্ট্রি দেবে না যে আমি এত ইউনিট অ্যালকোহল খাই প্রত্যেক সপ্তাহে, বলবে না, বলবে কতটা ml খায়, ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু দ্যাট
তোর ml এ কত পার্সেন্টেজ আছে সেই অনুযায়ী তোকে গ্রামটা ক্যালকুলেট করে সেখান থেকে ইউনিটটা বের করতে হবে, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ তোরা যখন CLD পেশেন্টের লং কেস হিস্ট্রি নিবি, এক্সামিনার উইল আস্ক ইউ কি হোয়াট আর দ্য হিস্ট্রি অফ অ্যালকোহল কনজামশন, কতটা অ্যালকোহল কনজামশন, কত ইউনিট বা কত গ্রাম করে কত ডিউরেশনে খেয়েছে, সেই অনুযায়ী তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইজ ইট অ্যালকোহলিক লিভার ডিজিজ অর নন অ্যালকোহলিক লিভার ডিজিজ। সো দ্য থ্রেশহোল্ড ইজ less than 14 unit per week in case of women and less than 21 unit per week in case of men, ঠিক আছে, বোঝা গেল এটা। সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, সবার তো হবে না, অ্যালকোহলিক হেপাটাইটিস বা ফ্যাটি লিভার তো সবার হয় না, কাদের হবে? তো দেখা গেছে only 10 to 15% of alcoholic patient develops alcoholic hepatitis and cirrhosis. This is surprising, okay? সব যারা অ্যালকোহল খায়, যে থ্রেশহোল্ডটা বললাম তার ওপরে হলেও যে সমস্ত পেশেন্ট ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট, তাদের মধ্যে অনলি 10 to 15% উইল ডেভেলপ সিরোসিস বা অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে। সো ইন কেস অফ মেন, ইফ 40 to 80 gram per day of ethanol produces fatty liver, okay, and the amount is 20 to 40 gram per day in case of women, okay, and it is said that 160 gram per day for 10 to 20 years কেউ যদি অ্যালকোহল কনজাম্পশন করে, that will lead to alcoholic hepatitis or cirrhosis, ঠিক আছে। আর একটা কি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল, কতটা অ্যামাউন্ট কনজাম্পশন করছে অ্যালকোহল, তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে দিস ইজ এ কেস অফ অ্যালকোহলিক হেপাটাইটিস। নেক্সট হচ্ছে ড্রিঙ্কিং প্যাটার্ন, ইজ ইট কন্টিনিউয়াস অর অকেশনাল ড্রিঙ্কার, ঠিক আছে, রোজই খাচ্ছে, সপ্তাহে কতদিন খাচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে, অথবা বলছে যে অকেশনাল ড্রিঙ্কার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওকে। অ্যান্ড next is gender, female is more prone to develop alcoholic liver disease than male. Genetic factors, some genetic factors is there like PNPLA3 gene is there, that is susceptible to chronic liver disease. And nutrition, obesity patient, obviously obesity patient are more prone to develop alcoholic liver disease due to some other associated factors like diabetes or hypertension, okay, and malnutrition patient are also prone to develop this chronic liver disease and associated some infection, chronic viral hepatitis C. So these are the risk factor, মানে এই সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো থাকলে আমাদের অ্যালকোহলিক লিভার ডিজিজ হওয়ার প্রবণতাটা বেশি, ঠিক আছে, বোঝা গেল এটা। and these are the threshold for quantity of alcohol consumption. This is the same thing, quantity, gender, associated hepatitis C infection, genetics, that is gene, I already said that is PNPLA3 gene is associated with alcoholic cirrhosis, ঠিক আছে। These are the risk factor of alcoholic hepatitis C, যেটা বলছিলাম যে according to percentage of alcohol of ethanol, percentage of ethanol in different alcohol type and brand, this is 3.5%, in case of beer is 440 ml, that corresponds to 2 unit, okay. So this chart is very important for your calculation of unit, how many unit he or she is consuming per week to differentiate between alcoholic and non-alcoholic hepatitis, ঠিক আছে। তো এইটা থেকে তোকে অ্যাপ্রক্স একটা ক্যালকুলেশন করতে হবে যে কত ইউনিট হচ্ছে পার উইক, ঠিক আছে। দিস ইজ দ্য চার্ট ফ্রম ডেভিডসন। সো মেকানিজম অফ অ্যালকোহলিক হেপাটাইটিস, প্যাথোফিজিওলজিটা কি হয় অ্যাকচুয়ালি, কিভাবে ইনজুরিটা হয়। ক্রনিক অ্যালকোহল যারা কনজিউম করে কি হয়, কোথায় যাবে, প্রথমে গাটে যাবে অ্যালকোহলটা, গাট থেকে কি হবে, পোর্টাল ভেন দিয়ে লিভারে যাবে, তাই তো। তো অ্যালকোহল ইটসেলফ ইজ টক্সিক টু গাট, ওকে, সেখান থেকে গাট থেকে পারমিয়েবিলিটি হয়ে টিস্যুতে যাবে এবং সেখানে একটা
টক্সিক ইফেক্ট তৈরি করবে, সেখানে একটা ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি হবে। ঠিক আছে, একটা জিনিস গেল। তারপর কি হবে জিনিসটা, গাট থেকে পোর্টাল ভায়া পোর্টাল ভেন ইট উইল রিচ টু হেপাটোসাইট, দ্যাট ইজ লিভার। লিভারের যে হেপাটোসাইট সেল আছে সেখানে কোথায় সাইটোপ্লাজমের মধ্যে একটা এনজাইম থাকে, দ্যাট ইজ কল্ড অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। নাম শুনেছিস? দ্যাট অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ কি করবে, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ কি করবে, অ্যালকোহলটাকে অ্যাসিটালডিহাইড করবে, তাই তো? দিস অ্যাসিটালডিহাইড ইজ দ্য মেন কালপ্রিট। ওকে, অ্যাসিটালডিহাইড কি হবে, অ্যাসিটালডিহাইড উইল কম্বাইন উইথ সাম প্রোটিন and form a acetaldehyde protein adduct, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, এই অ্যাসিটালডিহাইড প্রোটিন অ্যাডাক্টটা ফার্দার হচ্ছে তোর ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি, ইনফ্লামেটরি রিয়াকশন ইনডিউস করবে এবং হেপাটোসাইট ইনজুরি হবে। ঠিক আছে, অ্যানাদার এনজাইম ইজ দেয়ার ইন দ্য মাইক্রোজোম। ওকে, মাইক্রোজোমে অ্যানাদার এনজাইম থাকে, দ্যাট ইজ কল্ড CYP2E1. CYP means cytochrome P450. Okay, these are some family 2, subclass E, subfamily 1, এরকম অনেক ভাগ আছে। তো this enzyme also responsible for converting alcohol to acetaldehyde। ঠিক আছে, তার জন্য কি হবে এখানে, NADPH will convert to NADP+। Ultimately what happens is that এই CYP2E1 এনজাইমটা কি করবে, মাইক্রোজোমের মধ্যে একটা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে এবং সেখানে ফ্রি রেডিক্যাল ইনজুরি হবে। ঠিক আছে, তো দিস অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট ফর্মেশন অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ROS, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, অ্যান্ড ইনক্রিজ ইন দ্য NADH অ্যান্ড NAD+ রেশিও। অল দিস লিডস টু রিঅ্যাক্টিভ অক্সিজেন ফর্মেশন কি হবে, সেখানে একটা লিপিড পারঅক্সিডেশন অ্যান্ড হেপাটোসাইট ইনজুরি হবে। ঠিক আছে, আর একটা কি হবে নেক্সট, তোর অ্যাসিটালডিহাইডটা কি হবে, উইথ অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে কি হবে, অ্যাসিটেট ফর্মেশন হবে। দিস অ্যাসিটেট উইল কনভার্ট টু অ্যাসিটাইল CoA। অ্যাসিটাইল CoAটা কি হবে, অ্যাসিটাইল CoA উইল ফার্দার হেল্প ইন বিটা অক্সিডেশন। ঠিক আছে, তো গ্রসলি কি হচ্ছে ব্যাপারটা, যে তোর অ্যালকোহল পারমিয়েবিলিটি, গাট পারমিয়েবিলিটি হলে কি হবে, অ্যালকোহল ইটসেলফ ইজ এন্ডোটক্সিক। ঠিক আছে, অ্যালকোহল নিজে টক্সিসিটি করছে ইন দ্য গাট, তারপর কি হচ্ছে, গাট থেকে ভায়া পোর্টাল ভেন হেপাটোসাইটে যাচ্ছে, হেপাটোসাইটের সাইটোসলে কি বসে আছে, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। দ্যাট অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ কনভার্টস অ্যালকোহল টু অ্যাসিটালডিহাইড। দিস অ্যাসিটালডিহাইড combines with some protein, formation of acetaldehyde protein adduct. Okay, this adduct will stimulate immune system and formation of some antibody and alcoholic liver disease. এখানে কি হচ্ছে, গাট পারমিয়েবিলিটি হলে কিছু এন্ডোটক্সিন ভেতরে যাচ্ছে, সেই এন্ডোটক্সিন উইল বি engulfed by Kupffer cell that stimulates release of tumor necrotic factor and ultimately inflammation, that is the reason of inflammation, that is itis, hepatitis. Okay, আর কি হয় এখানে, যেটা বললাম CYP2E1 enzyme that is responsible for oxidative stress and lipid peroxidation. ঠিক আছে, বোঝা গেল এটা মেকানিজমটা কিভাবে হচ্ছে। এই যে দিস ইজ দ্য সেম থিং। chronic ethanol ingestion, lipid peroxidation হচ্ছে, that aldehyde alcohol is converted to acetaldehyde, acetaldehyde protein adduct formation. Okay, this induces some autoimmune response. Next, endotoxin in the gut causes stimulation of inflammatory reaction, releases of some interleukin 1-6 TNF alpha, and another is stimulation of stellate cell and ultimately fibrosis, that is responsible for cirrhosis of liver. ঠিক আছে, প্যাথোজেনেসিসটা বোঝা গেল। So this is the normal liver. If there is continuing exposure of alcohol, তাহলে কি হবে সেখানে, ফ্যাটি লিভার, দ্যাট ইজ হেপাটিক স্টিয়াটোসিস আমরা বলছি। ঠিক আছে, নট আইটিস, এখানে স্টিয়াটোসিস মিনস ফ্যাটি চেঞ্জেস, there is simple accumulation of ট্রাইগ্লিসারাইড উইদিন দ্য হেপাটোসাইট। হেপাটোসাইটের মধ্যে ট্রাইগ্লিসারাইড অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে কোনো ইনফ্লামেশন হয়নি এখনো অবধি।
ঠিক আছে। তারপর যদি কন্টিনিউ পেশেন্টটা অ্যালকোহল কনজিউম করতে থাকে তাহলে কি হবে, উইথ সিভিয়ার এক্সপোজার দিস কনভার্টস টু হেপাটাইটিস, ওকে, দ্যাট ইজ লিভার সেল নেক্রোসিস, ইনফ্লামেশন অ্যান্ড সাম ম্যালোরি বডিজ. ম্যালোরি বডিজ ইজ নাথিং বাট accumulation of hyaline deposition in the cytosol of hepatocyte. Eosinophilic inclusion bodies, actually these are the, what is Mallory body, question আসতে পারে. তো these are nothing but eosinophilic inclusion bodies in the hepatocyte. Okay, so Mallory body is found in alcoholic hepatitis, non-alcoholic steatohepatitis and some drug induced hepatitis like amiodarone, okay, and Wilson disease. So এরকম কোশ্চেন আসতে পারে তোদের, ম্যালোরি হায়ালিন বডি সিন ইন অল এক্সেপ্ট, ঠিক আছে। তো এই 4-5টা কজ আছে যেগুলোতে ম্যালোরি হায়ালিন বডি পাওয়া যায়, লাইক অ্যালকোহলিক হেপাটাইটিস, NASH that is non alcoholic steatohepatitis, next is Wilson disease and another is drug induced that is amiodarone, ঠিক আছে, এগুলোতে পাওয়া যায়। তো যদি এখান থেকে তোর হেপাটাইটিস ডেভেলপ করেছে, তারপর যদি কন্টিনিউ এক্সপোজার হয়, দ্যাট ক্যান লিডস টু সিরোসিস, ওকে, ফ্যাটি লিভার, হেপাটাইটিস অ্যান্ড সিরোসিস। এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ যদি কন্টিনিউ আমার অ্যালকোহল এক্সপোজার হতে থাকে। তো যদি হেপাটাইটিস থেকে তোর রিভার্স হতে পারে, মানে হেপাটাইটিস স্টেজ অব দি রিভার্স হতে পারে যদি অ্যালকোহল অ্যাবস্টিনেন্স করে কেউ, ঠিক আছে, ছেড়ে দিল নেশা করা, তাহলে কি হবে, হেপাটাইটিস স্টেজ থেকে তোর ব্যাক টু নরমাল লিভার হতে পারে। বাট আফটার ডেভেলপিং সিরোসিস, কারো একবার সিরোসিস ডেভেলপ করে গেছে, তারপর কিন্তু আর সেটা রিভার্সেবল হবে না, দ্যাট ইজ ইররিভার্সেবল চেঞ্জ ইন সিরোসিস, দ্যাট ইজ ফাইব্রোসিস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সো দিস ইজ নর্মাল লিভার, স্টেatosis, হেপাটাইটিস অ্যান্ড সিরোসিস। আপ টু হেপাটাইটিস স্টেজ it can be reversible. So alcoholic fatty liver is nothing but accumulation of triglyceride within the hepatocyte. It can be reversed if alcohol consumption is stopped, okay, and a good prognosis, it has a good prognosis, disappears after 3 months of abstinence. 3 মাস বন্ধ করে দিলে it can reverse to normal liver, okay, alcoholic fatty liver, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোর অ্যালকোহলিক হেপাটাইটিস, যেটা বললাম, দিস ইজ ডিউ টু হেপাটোসাইট ইনজুরি, ইজ ক্যারেক্টারাইজড বাই ম্যালোরি হায়ালিন বডি, এটা বললাম, সেন্ট্রিলোবিউলার নেক্রোসিস, ফ্যাটি চেঞ্জেস, হেপাটোসাইট বেলুনিং অ্যান্ড ডিজেনারেশন অ্যান্ড পেরিসেলুলার ফাইব্রোসিস, ঠিক আছে। এবার তুই বলতে পারিস এখানে হেপাটোসাইট, অ্যালকোহলিক হেপাটোসাইটে ফাইব্রোসিস কেন হচ্ছে, ফাইব্রোসিস তো ফিচার্স অফ সিরোসিস, তাই তো, কিন্তু দেখা গেছে তো একেবারে শেষের অনেকগুলো স্টেজ রয়েছে অ্যালকোহলিক হেপাটাইটিসের, একেবারে শেষের দিকে অনেক সময় ফাইব্রোসিস পাওয়া যায় ইন কেস অফ অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে। সো দিজ আর দ্য প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস অফ অ্যালকোহলিক হেপাটাইটিস। আমরা যদি লিভার বায়োপসি করি, লিভার বায়োপসিতে এই ফিচার্সগুলো পাবো। ইট হ্যাজ ওর্স প্রগনোসিস দ্যান ফ্যাটি লিভার, ইট ক্যান কনভার্টেড টু সিরোসিস, দ্যাট ইজ ইট ইজ দ্য প্রিকারসর অফ সিরোসিস, potentially reversible with alcohol abstinence, it can be reversible, okay. And the next stage is alcoholic cirrhosis, যেটা আগের ক্লাসে ডিটেলসে তোদের পড়ানো হয়েছে। কি হয় এখানে, আর্কিটেকচারাল distortion of hepatocyte and all liver due to accumulation of collagen and regenerating nodule, ঠিক আছে। This is the irreversible condition even with abstinence, this is irreversible, okay, and present in up to 50% of patient with biopsy proven alcoholic hepatitis patient. So 50% of alcoholic hepatitis patient can proceed to chronic liver disease, that is cirrhosis, ঠিক আছে। So this is nothing but a vicious cycle of chronic inflammation, fibrosis, nodular regeneration and distortion of liver architecture and hepatocellular necrosis. So this is all about pathology and physiology of alcoholic liver disease, ঠিক আছে। এটা টপিক, দিস ইজ শর্ট টপিক বাট ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ভিউ অফ, ইট ক্যান কাম অ্যাজ শর্ট নোট আসে অনেক সময় তোদের, ঠিক আছে। সো হাউ পেশেন্ট উইল প্রেজেন্ট টু আস অফ অ্যালকোহলিক হেপাটাইটিস পেশেন্ট, কীভাবে প্রেজেন্ট করে,
অনেক সময় দেখবি ফ্যাটি লিভার পেশেন্ট আমাদের কাছে আসছে একটা ভেগ রাইট আপার কোয়াড্র্যান্ট পেন নিয়ে আসে, একটা পেটে ব্যথা হচ্ছে, আর কোনো সিমটমস নেই পেশেন্টের। সো ইট ক্যান বি অ্যাসিমটোম্যাটিক অর পেশেন্ট হ্যাভ সাম ভেগ রাইট আপার কোয়াড্র্যান্ট পেন নিয়ে এলো, একটা লিভার এলএফটি করালি, এলএফটিতে দেখা যাচ্ছে বিলিরুবিন ইজ নর্মাল, SGOT SGPT is slightly raised and you have done a USG whole abdomen, USG whole abdomen কি দেখা যাচ্ছে ফ্যাটি লিভার, গ্রেড 1 or গ্রেড 2 ফ্যাটি লিভার। বাস তো এরকম পেশেন্ট অনেক আসে, দেখবি বাড়ির লোকেরও অনেকে তোকে রিপোর্ট দেখাতে আসবে যে আমার ইউএসজি করিয়েছে কোনো একটা কারণে, একটু আধটু পেটে ব্যথা হচ্ছিল, একটা ইউএসজি করিয়েছে, দিয়ে বলছে আমার রিপোর্টটা একটু দেখে দে, এইটা একটা ফ্যাটি লিভার এসছে, আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, কি হবে এবার, হ্যাঁ খুব চিন্তা। দ্যাট ফ্যাটি লিভার ইফ পেশেন্ট ইজ নন অ্যালকোহলিক, নো নিড টু ওরি, ওকে। ফ্যাটি লিভার এখন দেখবি যে কোনো পেশেন্টের, তো নর্মাল পেশেন্ট একটা ইউএসজি করাবি, শুধু একটা ফ্যাটি লিভার, গ্রেড 1 ফ্যাটি লিভার একটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম হয় যে ফ্যাটি লিভার অনেকেরই থাকে, সেটা যদি নন অ্যালকোহলিক হয়, নাথিং টু ওরি, ওকে। সো হাউ পেশেন্ট উইল প্রেজেন্ট, কোনো সিমটমস নাও থাকতে পারে, ওকে। পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ সাম রাইট আপার কোয়াড্র্যান্ট ডিসকমফর্ট, যেটা বললাম, nausea but rarely jaundice, simple fatty liver patient rarely presents with jaundice, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিসও তাই, ক্যান বি অ্যাসিমটোম্যাটিক or may present with alcoholic hepatitis patient may present with may be asymptomatic to at the end stage of spectrum of alcoholic hepatitis, that is may present with some complications, okay, মানে অ্যাসিমটোম্যাটিক হতে পারে, আবার সিরোসিসের যে কমপ্লিকেশন গুলো থাকে সেইগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। কি হবে আর কি হবে, একটা রাইট আপার কোয়াড্র্যান্ট পেন হতে পারে, একটা ম্যালনারিশড হেপাটোমেগালি পেশেন্ট, ঠিক আছে, উইথ সাম ফিচার্স অফ portal hypertension at the end and encephalopathy, ঠিক আছে। সো দিস আর দ্য ফিচার্স অফ অ্যালকোহলিক হেপাটাইটিস অ্যান্ড সিরোসিস পেশেন্ট। আগের দিন বলেছি কি কি কমপ্লিকেশন হতে পারে, কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। ভ্যারিসিয়াল ব্লিডিং হতে পারে, ইট ক্যান প্রেজেন্ট উইথ হেপাটিক এনসেফালোপ্যাথি or ascites or hepatocellular carcinoma, and stigmata of chronic liver disease. What are the stigmata of chronic liver disease? Ball, Obronil ball. What are the stigmata of, অনেকবার বলেছি, আউটডোরে বলেছি, আগের ক্লাসে বলেছি, বল একটা বল অ্যাটলিস্ট কেউ। ফেস, হ্যাঁ ফেসে কি হয় বল, প্যারোটিড সোয়েলিং, তাই তো, আর কি হবে, গাইনোকোমাস্টিয়া, paucity of axillary and chest hair, testicular atrophy, পামার এরিথেমা, তাই তো, ডুপুইটেন কন্ট্রাকচার, এগুলো হচ্ছে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। সিএলডি কেস, লং কেস এলে এগুলো জিজ্ঞেস করবেই, হোয়াট আর দ্য স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে। সো দিজ আর দ্য ফিচার্স। ইনভেস্টিগেশন, আমরা লিভার ফাংশন টেস্ট করে কি পাবো, দেয়ার উইল বি এলিভেটেড SGOT, SGPT, okay, but the characteristic finding of alcoholic liver disease is SGOT will be more than SGPT, okay. This SGOT, SGPT usually more than 1, it can be more than 2:1, more than 2 times, okay. আর কি হয় এখানে, GGT বাড়তে পারে, though it is non-specific to alcohol, okay. Bilirubin may be markedly increased in alcoholic hepatitis despite modest elevation of alkaline phosphatase, মানে alkaline phosphatase-টা অতটা বাড়বে না, বাট তোর bilirubin বাড়তে পারে, and SGOT, SGPT level will rise but up to usually 400, okay, and SGOT, SGPT ratio will be more than 1 or 2:1, okay. These are the characteristic ল্যাব ফাইন্ডিংস অফ অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে। এরকম একটা এলএফটি পিকচার, এলএফটি করে দেখলে আমরা এরকম একটা পিকচার পাবো। অ্যালবুমিন, হাইপো অ্যালবুমিনেমিয়া, যদি ক্রনিক অনেক দিন ধরে আছে তাহলে ইউ ক্যান গেট হাইপো অ্যালবুমিনেমিয়া। আগের দিন বলেছিলাম অ্যালবুমিনের হাফ লাইফ কত, 21 days. So any acute liver disease will not present with hypoalbuminemia, মানে acute liver disease এর কোনো পেশেন্ট এলে সেখানে আমরা জেনারেলি হাইপো অ্যালবুমিনেমিয়া পাই না, কারণ এটা টাইম লাগে, ইট টেক্স টাইম
to reduce. Okay, hypoalbuminemia থাকবে আর p time will be prolonged usually. ঠিক আছে, so these are the lab findings of alcoholic hepatitis. আর কি হবে, USG তে আমরা কি পাবো, যেটা বললাম ফ্যাটি লিভার, ফ্যাটি ইনফিলট্রেশন। আর কি হবে, একটা ডপলার দেখতে হবে আমাদের। ডপলার কোথাকার ডপলার দেখবো, স্প্লিনোপোর্টাল অ্যাক্সিস, ডপলার অফ স্প্লিনোপোর্টাল অ্যাক্সিস। কি হয় এখানে, নর্মালি পোর্টাল ভেনে ফ্লো কোথা থেকে কোথায় হয়, গার্ড থেকে লিভারের দিকে হয়, দ্যাট ইজ কল্ড হেপাটোপিটাল ফ্লো, হ্যাঁ, ফ্রম গার্ড টু লিভার। বাট if portal hypertension develops, কি হবে ডপলারে আমরা কি পাবো, flow will be reversed, okay, from liver to gut, that is called hepatofugal, okay, hepatopital and hepatofugal. This is কোথায় পাওয়া যাবে, portal hypertension। কোনো পেশেন্টের portal hypertension ডেভেলপ করলে আমরা hepatofugal, that is reversal of shunt। ঠিক আছে, আর কি পেতে পারি, লিভার বায়োপসি কখন করব, যদি আমাদের ক্লিনিক্যাল সাসপিশন হচ্ছে যে অন্য যে ডিফারেন্সিয়েটিং তোর ডিজিজ রয়েছে, লিভার ডিজিজ আছে, সাপোজ উইলসন ডিজিজ অর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না, দেন উই ক্যান গো ফর লিভার বায়োপসি। লিভার বায়োপসিতে কি পাবো, যেগুলো আগে বললাম, বেলুনিং ডিজেনারেশন, ম্যালোরি হায়ালিন বডি, পেরিলোবিউলার ফাইব্রোসিস, PMN ইনফিলট্রেশন, দ্যাট ইজ নিউট্রোফিল ইনফিলট্রেশন, এগুলো পেতে পারি। ঠিক আছে, দেন নেক্সট প্রোগনোসিস। তো অ্যালকোহলিক লিভার ডিজিজ পেশেন্টের প্রোগনোসিস ক্যালকুলেট করার জন্য দেয়ার আর সাম রুল অর ফর্মুলা, দ্যাট ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট ফ্র্যাকশন, ম্যাড্রি ডিসক্রিমিনেশন ফ্র্যাকশন স্কোর, DF স্কোর। কিভাবে করে এটা, 4.5 ইন্টু ইনক্রিজ ইন পি টাইম। পি টাইম একটা দেখতে হবে আমাদের, প্রথমের টাইম কতটা ইনক্রিজ করলো ফ্রম কন্ট্রোল, অ্যান্ড অ্যাড ইট উইথ সিরাম বিলিরুবিন লেভেল। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। ইফ ইট ইজ মোর দ্যান 32, দ্যাট ইমপ্লাইজ পোর প্রগনোসিস। ঠিক আছে, একটা অ্যালকোহলিক লিভার ডিজিজের পেশেন্ট DF স্কোর ইফ ইট ইজ মোর দ্যান 32, ইট ইমপ্লাইজ সিভিয়ার লিভার ডিজিজ উইথ পোর প্রগনোসিস। ঠিক আছে, আরেকটা কি করতে পারি আমরা, গ্লাসগো অ্যালকোহলিক হেপাটাইটিস স্কোর। কি কি প্যারামিটার্স রয়েছে এখানে, এজ, WBC কাউন্ট, ইউরিয়া, পি টাইম অ্যান্ড বিলিরুবিন। ঠিক আছে, we have to calculate if score is more than 9, it is associated with 40% 28 days survival, and if it is less than 9, it indicates 80% of survival, 28 days survival. Okay, so these are prognostic indicator of alcoholic liver disease. ঠিক আছে, another is MELD, that is model for end stage liver disease. এখানে কি কি প্যারামিটারস থাকে, সিরাম বিলিরুবিন, ক্রিয়েটিনিন অ্যান্ড INR। ঠিক আছে, এই তিনটে থেকে আমরা MELD স্কোরিং ক্যালকুলেশন করব। ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কমপ্লিকেশন অর নট, অ্যাকর্ডিং টু দ্যাট there is a scoring system, that is less than 9, 10 to 19, 20 to 29 and 30 to 39. This is important because more than 21, if MELD score is more than 21, we can start corticosteroid in case of alcoholic liver disease. Okay, that's why it's important in the treatment point of view. So critically ill patient with alcoholic hepatitis have short mortality, and mortality is up to 50%, okay, in case of alcoholic hepatitis. Presence of ascites, variceal bleeding, deep encephalopathy or hepatorenal syndrome predicts poor prognosis of alcoholic hepatitis. যদি কোনো alcoholic hepatitis পেশেন্টের কমপ্লিকেশন, দিস কমপ্লিকেশনস থাকে, এই কমপ্লিকেশনগুলো, তাহলে দ্যাট ইন্ডিকেটস পোর প্রগনোসিস। ওকে, ম্যানেজমেন্ট। সো হাউ টু ম্যানেজ দিস কাইন্ড অফ পেশেন্টস। একটা অ্যালকোহলিক হেপাটাইটিসের পেশেন্ট কী নিয়ে আসতে পারে, যেগুলো বললাম এটা নিয়েও আসতে পারে। অনেক সময় অ্যাকিউট অ্যালকোহলিক পেশেন্ট আমাদের এমার্জেন্সিতে আসতে পারে উইথ সাম ফিচার্স অফ অ্যালকোহল উইথড্রয়াল, ওকে, or Wernicke's encephalopathy. ঠিক আছে, so you have to differentiate between these two conditions, that is Wernicke's encephalopathy and alcohol withdrawal. Okay, Wernicke's encephalopathy কেন হয়, due to deficiency of thiamine.
ওকে B1 ডেফিসিয়েন্সি জন্য ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি হয়। তো কীভাবে ডিফারেন্সিয়েট করবো? একটা পেশেন্ট খুব এজিটেশন নিয়ে আমাদের ইয়ারে এসছে, patient is very agitated, patient's party is giving history that he is chronic alcoholic. Okay, ডিফারেন্সিয়েট কিভাবে করবো? এটা অ্যালকোহল উইথড্রল থেকে হচ্ছে নাকি ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি ডেভেলপ করেছে? বল এক্স্যাক্টলি, হোয়াট আর দ্য ফিচার্স? আর কি কি থাকবে? ওয়ার্নিক এনকেফালোপ্যাথি হলে কি হবে? গ্লোবাল কনফিউশন হবে, পেশেন্ট উইল বি কনফিউজড। ওকে, আর কি থাকবে? অপথ্যালমোপ্লেজিয়া, রাইট, ভেরি গুড, অপথ্যালমোপ্লেজিয়া অ্যান্ড অ্যাটাক্সিয়া। ওকে, অ্যাটাক্সিক গেট আমরা এইভাবে মনে রাখতাম, গোয়া, দ্যাট ইজ গ্লোবাল কনফিউশন, ophthalmoplegia and ataxia. These are the features of Wernicke's encephalopathy. Okay, this sometimes comes as short note, MCQ to there of this features. These are the features of Wernicke's encephalopathy except. Okay, আর কি থাকবে? অ্যালকোহল উইথড্রয়াল হলে কি হবে? পেশেন্ট উইল বি ভেরি এজিটেটেড। ওকে, সিজার হতে পারে, অ্যালকোহলিক সিজার নিয়ে আসতে পারে, ঠিক আছে। আর কি হবে? ডেলিরিয়াম। ডেলিরিয়াম ইজ এ ফিচার্স অফ অ্যালকোহল উইথড্রয়াল, নট ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি, ঠিক আছে। বেশ, তো এটা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেন ইউ হ্যাভ টু সাপোর্ট পেশেন্ট উইথ অ্যালকোহল অ্যাবস্টিনেন্স। যখনই পেশেন্টকে অ্যালকোহল অ্যাবস্টিনেন্স করতে বলবি, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড টু ডিল দ্য পেশেন্ট উইথ অ্যালকোহল উইথড্রয়াল। যখনই বন্ধ করে দিবি তখনই তো ওর উইথড্রয়াল হবে, তাই তো? সেই উইথড্রয়ালটা ম্যানেজ করার জন্য প্রপার তোকে কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে, ঠিক আছে। সো অ্যালকোহল অ্যাবস্টিনেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ম্যানেজমেন্ট অফ অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে। কারণ যেটা বললাম আগে, তোর অ্যালকোহলিক হেপাটাইটিস স্টেজ অবধি ইট ক্যান বি রিভার্সেবল টু নর্মাল লিভার। ওকে, নেক্সট ইজ নিউট্রিশনাল সাপোর্ট। জেনারেলি অ্যালকোহলিক পেশেন্টের কি হয়? ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন বি কমপ্লেক্স, B1, B12 ডেফিসিয়েন্সি হয়। সো ইউ হ্যাভ টু সাপোর্ট প্রপার nutrition to the patient. Next is corticosteroid therapy, pentoxifylline. What is pentoxifylline? It is TNF alpha inhibitor. Okay, TNF alpha কেন? TNF alpha কি? একটা ইনফ্ল্যামেটরি মার্কার। অ্যালকোহলিক হেপাটাইটিসে কি হয়? ইনফ্ল্যামেটরি মার্কারগুলো বেড়ে যায়। তো উই ক্যান গিভ pentoxifylline অ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, ঠিক আছে। নেক্সট ইজ লিভার ট্রান্সপ্লান্ট। লাস্ট অপশন ইজ দ্য লিভার ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে। And we also have to manage for this alcohol withdrawal, Wernicke's encephalopathy and treatment of complications. Okay, so if any alcoholic hepatitis patient, you have to give advice for alcohol abstinence, nutritional support, calculate the DF score. This is chart from Harrison. Calculate the DF score. If DF score is more than equals to 32 or MELD score is more than equals to 21, ঠিক আছে। With absence of comorbidity, we have two treatment option. Preferred is prednisolone, that is corticosteroid. We will give corticosteroid ideally 1 milligram per kg body weight or 32 milligram daily for 1 month, that is 4 weeks, and taper for next 4 weeks. This is the regimen of corticosteroid, that is prednisolone. And alternatively, we can give pentoxifylline, that is TNF alpha inhibitor, 400 milligram thrice daily, ঠিক আছে। So as I have said, alcohol abstinence is the most important factor effective in preventing disease prevention. Alcohol withdrawal syndrome and chronic encephalopathy need to be treated. Nutritional support with protein supplementation, vitamin A, folic acid, vitamin B complex and thiamine. Corticosteroid, if DF score is more than 32 or Glasgow scoring system is more than 9, but before giving a steroid, you have to rule out sepsis, or if any active GI bleeding is present, any hepatorenal syndrome is present, we can't give corticosteroid, ঠিক আছে। যদি পেশেন্টের অ্যাক্টিভ কোনো ব্লিডিং থাকে, একটা হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করে। হেপাটোরেনাল সিনড্রোম কি আগের দিন বলেছি। সো এই সমস্ত কন্ডিশন, হেপাটিক এনসেফালোপ্যাথি যদি থাকে, এই সমস্ত কন্ডিশন থাকলে আমরা কর্টিকোস্টেরয়েড দেব না, ঠিক আছে। দিস আর দ্য কন্ট্রা ইন্ডিকেশন টু গিভ স্টেরয়েড। And pentoxifylline, that is TNF alpha inhibitor, reduce incidence of hepatorenal failure and given in severe alcoholic hepatitis in home, যাদের ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড দিতে পারছি না, we can give pentoxifylline, ঠিক আছে।
দ্যাটস অল।